নিজের গুম হবার ঘটনায় এবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে ন্যায় বিচার চেয়েছেন তিনি। এদিকে আদালত অবমাননার সমন জারি করলেও ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। এই মামলার আদেশ দেওয়া হবে 19শে জুন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের 62 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ের পুলিশ তাকে উদ্ধার করে। সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। 2018 সালে সেই মামলা থেকে খালাস পেলেও পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারেননি সালাউদ্দিন। দেশে ফেরার জন্য বারবার ট্রাভেল পাসের আবেদন জানিয়েও সেটি পাননি। 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন সালাউদ্দিন। অভিযোগপত্রে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ ও একেএম শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম এবং জিয়াউল হাসানকে আসামি করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহে সময় লাগার কারণে অভিযোগ দাখিল করতে দেরি হয়েছে বলে জানান তিনি। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের। ট্রাইব্যুনালে বিচার কাজ ত্বরান্বিত করতে লজিস্টিক সাপোর্ট বাড়ানোরও তাগিদ দেন। বিচার কাজে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির এই নেতা। সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সালাউদ্দিন আহমেদের অভিযোগটি তদন্ত সংস্থায় পাঠানো হবে। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব। এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তিনি হাজির হননি। এই বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী 19 জুন। ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন 19শে জুন। পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে 22 জুন। সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানের চিকিৎসার সুযোগ চেয়ে করা আবেদনের জন্য আদেশের দিন ধার্য হয়েছে 23 জুন। সৈকত সাদিক, 71, ঢাকা। ডিসেম্বরও দেরি হয়ে যায়, এর আগে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনার বিচার অবশ্যই হবে, তবে ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুটা সময়ের প্রয়োজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, কারো হঠকারিতায় যেন জুলাই অভ্যুত্থানের অর্জন নষ্ট না হয়। শফিকুল হকের প্রতিবেদন। যত রকম ষড়যন্ত্রই করেন, নির্বাচন কবে হবে সারা দেশে এখন এটি আলোচনার বিষয়। এদিকে জুলাই অভ্যুত্থানের 10 মাসেই রাজনৈতিক মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের চাওয়া ও রাজনীতিবিদদের দাবির ফারাক তৈরি হওয়ার প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের এই আলোচনা সভা। আপনারা সরকার যদি বিতর্কিত হতে থাকে, আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বিতর্কিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার আর নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনায় প্রায় সবাই জানালেন, দেশের চলমান সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য। যেরকম করে বলা হয়েছে, মেজর পলিটিক্যাল পার্টি কেউই আপনার জুনের ভোটের কথা বলছে না, তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভোট করবার কথা তারা বলছেন কেন? এইটা বিবেচনা করেই আমাদেরকে সতর্ক থাকা দরকার। উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের বিচারের নামে নতুন রাজনৈতিক দলকে সংগঠিত করতে সংস্কারকে সামনে আনা হচ্ছে কিনা সেই প্রশ্ন ওঠে। কিসের সংস্কার? এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার?
এনসিপিকে ভালো করার সংস্কার। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না, তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে। একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটা দৈর্ঘ্য হওয়ার প্রশ্নের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে চেয়ারে বসে আছেন। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে? সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়। কিছু অর্ডিন্যান্স জারি করতে হবে, বিভিন্ন আইনের ছোটোখাটো সংশোধনী, আর কিছু নির্বাহী আদেশের মধ্য দিয়ে, এমনকি কিছু অফিস আদেশের মধ্য দিয়েও কিছু কিছু সংস্কার পরিপূর্ণ করা যায়। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে সে আহ্বানও জানান বিএনপির এই নেতা। আমরা যেন এই সমস্ত বিতর্কের মধ্য দিয়ে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেটা বিনষ্ট না হয়। এবং শফিকুল হক, ৭১, ঢাকা। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যেন প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা প্রমাণে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া তিনি আরও বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান গত ১.৫ দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার উপর ফ্যাসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন। বলেন, বেআইনি রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল সেই শর্তের কোনো বিচ্যুতি জামাতে ইসলামী করেনি। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে, বেআইনিভাবে আদালতে যায়। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিজম এখনও রয়ে গেছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিজম বিদায় করতে বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এক্ষেত্রে এপ্রিল পার না করার দাবি তোলেন জামায়াত আমির। আনফর্চুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। তবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি। জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এ সময় দেশের রাজনীতি, সমাজ ও সার্বভৌমত্বের উপর কারো আধিপত্য জামায়াত মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন, এই 3 বিষয় ছাড়া যে কোনো বিষয়ে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এ বিষয়ে একমত সব দলের নেতারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে এই বিধান যুক্ত করতে একমত বিএনপি, জামাত সহ বেশিরভাগ দল। তবে এতে দ্বিমত জানিয়েছে এনসিপি সহ কয়েকটি দল। আরও জানাচ্ছেন নয়নাদিত্য।
বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। সেখানে বলা আছে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার আসনটি শূন্য হবে। দীর্ঘদিন ধরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন দল। অনুচ্ছেদটি সংস্কারের জন্য এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দুবার রিটও করা হয়। ঐকমত্য কমিশনও সংবিধান সংশোধনের এই প্রস্তাব করে। মঙ্গলবার কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের দুটি বিষয় এজেন্ডায় রাখা হয়। ২.৫ ঘন্টার আলোচনায় ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐকমত্যে পৌঁছায় বেশিরভাগ দল। অধিকাংশের মতামতে আগে যে তিনটে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা। এটাতেও আমরা বলেছি যে আমরা যদি বেশিরভাগ লোকদের একমত থাকে তাহলে আমরা এটাতে ফ্লেক্সিবল থাকবো, যেহেতু আমাদের একটা পার্মানেন্ট পলিসি হচ্ছে জাতীয় ঐক্য গড়তে হলে কিছু না কিছু ছাড় দিতে হবে। অর্থ বিল ও আস্থা ভোটে সম্মতি জানালেও সংবিধান সংশোধনের বিধান রাখার বিপক্ষে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ কিছু দল। যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ, এবং সেটা 5 বছর যেমন সরকার পরিচালনা, দেশ পরিচালনা করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে, এবং সংবিধান সংস্কারের এই জায়গাটা জনগণ ম্যান্ডেট দিচ্ছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস ও তাদের অধীনে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। তবে এতে আপত্তি বিএনপি সহ অধিকাংশ দলের। সংশোধনের বিষয়টাও দিনব্যাপী বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ। ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে, কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে অংশ নেয় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঈদের পর আবারও শুরু হবে এই বৈঠক। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ করিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করে 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান সহ 38 জনের বিরুদ্ধেই মামলা করে দুদক। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক ও শিকদার গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সালমান এফ রহমান, ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট, টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম হোতা বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে। 5 আগস্টের পর একে একে সামনে আসে তার ব্যাংক লোপাট সহ দুর্নীতির নানা চিত্র। দুদকে আসা অভিযোগ আমলে নিয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। বেক্সিমকো সহ অন্যান্য প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধান শেষে এরই মধ্যে একাধিক মামলার পর এবার ভুয়া প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংক থেকে নেয়া 1100 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। দায়ের করা হয়েছে পৃথক 2টি মামলা। আসামি করা হয়েছে সালমান এফ রহমান, ছেলে শায়েন এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ 38 জনকে। নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জাল সাব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এবং অপ্রতুল জামানতের বিপরীতে অস্তিত্বহীন ভুয়া কোম্পানি সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আইএফআইসি ব্যাংক প্রিন্সিপাল শাখার নগদে উত্তোলনপূর্বক আত্মসাৎ
এবং আত্মসাৎকৃত অর্থের গন্তব্য পরিবর্তনপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ার তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর প্রায় 50 কোটি টাকার সম্পদ জব্দের আবেদন অনুমোদন করেছে আদালত। পরস্পর যোগসাজশে প্রতারণা 85 কোটি টাকা আত্মসাতের দায়ে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 85 কোটি 20 লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় 18 ও 20 তলা ভবন সহ শিকদার গ্রুপের শত কোটি টাকার সম্পদ জব্দের আদেশও দিয়েছে আদালত। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা। জিমসন মাহবুব, 71, ঢাকা। ঈদের পর মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, আদালতের রায় তিনি দক্ষিণ সিটির মেয়র হয়েছেন, এই রায় উপেক্ষার কোনো সুযোগ নেই। তবে ঈদের ছুটিতে মানুষের ভোগান্তি কমাতে আপাতত আন্দোলন স্থগিত রাখার ঘোষণাও দেন তিনি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে 18 দিনের মতো দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আন্দোলন করে আসছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কার্যত গেল 15 দিন ধরে বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা। নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন বহু মানুষ। বৈরী আবহাওয়ার কারণে ঢাকার নর্দমা সব কিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে, মশার উপদ্রব বেড়ে গেছে। ঢাকা দক্ষিণের নগরবাসী ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, কর পরিশোধ করছি, কিন্তু আমরা কোনো সেবা পাচ্ছি না। সে আওয়ামী লীগ ঠিকাদাররা যে কাজগুলি করত, তারা এই কাজগুলি অসমাপ্ত রেখেই পালিয়ে গেছে। সেই কাজগুলো ব্যাহত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, পানি জমে রয়েছে, মশার জন্ম হচ্ছে। তাদের দাবি ষড়যন্ত্র করেই আটকে রাখা হয়েছে ইশরাকের শপথ। ইশরাক ভাইয়ের শপথ গ্রহণ না পর্যন্ত আমরা রাজপথে আছি। আদালত নির্দেশনা দেওয়ার পরেও, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করার পরেও এই স্বৈরাচারের মতোই আচরণ করতেছে আসিফ। এটা তো আপনার এই সরকার ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করতেছে, এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিকেলে আন্দোলনে সংহতি জানিয়ে ইশরাক প্রশ্ন তোলেন, একজন মেয়রের শপথ পড়ানো নিয়ে যখন এই অবস্থা, তখন জাতীয় নির্বাচন নিয়ে কিভাবে আস্থা পাবে মানুষ? ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়র, একটা খুবই সামান্য পদ, যদি আমরা পুরা বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই, সেটিকে হস্তান্তর করতে, সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনও শপথ পড়ানো নিয়ে তারা টালবাহানা করছে। তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে, সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। ঈদের পর বিষয়টির সমাধান না হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ার হুঁশিয়ারি দেন ইশরাক। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব, এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। পরে ঈদ সামনে রেখে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন বাজেট নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, করারোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবের উপর করের বোঝা চাপানো হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার কোনো উদ্যোগও বাজেটে অনুপস্থিত বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। এখানে তো ঘাটতি আছেই, কারণ সোমবার বাজেট ঘোষণার পর মঙ্গলবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো জাতীয় নাগরিক পার্টি। বাজেট নিয়ে অনেকটা হতাশা প্রকাশ করে এনসিপি বলছে, তাদের আশা ছিল এই বাজেটে নিত্য নতুন কর্মসংস্থান সৃষ্টির দিক নির্দেশনা থাকবে।
কিন্তু সেটি অনুপস্থিত। এই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে বৈষম্য মুক্তির স্বপ্ন দেখেছিল, বাজেটে সেটিও লক্ষ্য করা যায়নি। অর্থনীতির রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলনও ঘটেনি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। ব্যয় মেটাতে অভ্যন্তরীণ খাত অর্থাৎ ব্যাংক ব্যবস্থার উপর সরকারের যে বরাবরের নির্ভরতা, সেটিরও কোনো পরিবর্তন বাজেটে লক্ষ্য করা যায়নি। পরিবর্তন নেই শিক্ষা বা স্বাস্থ্যের মতো জরুরি সেবা খাতেও। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়ে। সেটা 1.7% হয়েছে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সেই বরাদ্দ বৃদ্ধি হয়নি। কর আরোপের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই এবারের বাজেটে। দলটি মনে করছে, বরাবরের মতো গরিবের ঘাড়ে করের বোঝা চাপিয়েই অর্থনীতি রক্ষার চেষ্টা দেখা গেছে বাজেটে। শত কোটি টাকার মালিকদের জন্য অতিরিক্ত কর আরোপ বা তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতের কোনো ব্যবস্থাও এবারের বাজেটে নিশ্চিত করা হয়নি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। বড় বড় অর্থে কর ফাঁকি দিচ্ছে, অর্থ রূপায়ণ করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখিনি বর্তমান বাজেটে। বরাবরের মতো এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। কেবল জুলাই যোদ্ধাদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখাকে সাধুবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। রাশেদ আনিস, 71, ঢাকা। জোরালো জনমত তৈরি হলে সরকার কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই বাজেটে হয়তো সবাই খুশি হননি, তবে চেষ্টা করা হয়েছে ব্যবসা ও জনবান্ধব করার। আর বাজেট বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকেই বর্তমান সরকারের যাত্রা শুরু। তবে চ্যালেঞ্জগুলোর বেশিরভাগই সরকার অতিক্রম করতে পেরেছে। স্ট্যাবিলিটি নিয়ে আসছি। প্রস্তাবিত বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, তার চেষ্টা ছিল মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা নিয়ে এটিকে জনবান্ধব করার, আর সব দাবি পূরণ না হলেও কর কাঠামো কিছুটা পরিবর্তন এনে ব্যবসা বান্ধব করারও চেষ্টা করা হয়েছে। চ্যালেঞ্জগুলো ছিল মূল্যস্ফীতি, জ্বালানির চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টর, আমাদের রাজস্ব খাতের চ্যালেঞ্জ ছিল। এগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই বাজেটটা করতে হয়েছে। জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে, দেশে শান্তিশৃঙ্খলা থাকে, ব্যবসা বাণিজ্যের অ্যাটমসফিয়ারটা যেন ভালো থাকে, সেই সাথে কিন্তু আমরা এই বাজেটটা এভাবে সাজিয়েছি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে এটিও বাতিল করতে পারে সরকার। যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুইটা দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকেই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা। পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন, আগের যে কোনো সময়ের তুলনায় প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী এবং শতভাগ বাস্তবায়নযোগ্য। একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, তার নেওয়া পদক্ষেপে বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী জুলাই আগস্টে খাদ্যের মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারব। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। ব্যাপারীয়ার হাটের সব প্রস্তুতি শেষ হলেও জমে ওঠেনি রাজধানীর ব্যস্ততম গাবতলীর পশুর হাট, নেই ক্রেতার আনাগোনা। আর ব্যাপারীরা বলছেন, পশু খাদ্যের দাম
পশু খাদ্যের দাম চড়া হওয়ায় কম দামে পশু বেচার সুযোগ নেই, তবে ঈদের দিন ঘনিয়ে এলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। নজরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। গাবতলীর গরুর হাটে প্রবেশ মুখে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বড় শিংয়ের হরিয়ানা জাতের গরু। আলতাফ, কাশেম ও শাহাদাত ঈদ উপলক্ষে গাবতলী গরুর হাটে নিয়ে এসেছেন 170টির বেশি গরু। এই দলে আছে ব্রাহ্মা সহ নানা জাতের দেশি বিদেশি গরু। গরম পছন্দ না, তাই ভেজা কাপড়ের শখের গরুটির শরীর মুছে দিচ্ছেন পশু খামারি মনির হোসেন। জানান সাথে নিয়ে আসা গরুগুলিকে বাড়িতে দিনে অন্তত 2 বার গোসল করাতেন তিনি। নিয়ে আইছি 70টা, এটা হলো কঙ্কাল, ওটা হলো হরিয়ন, এগুলো হইলো আপনার দেশি আবাল। দাম চাইতেছি 7 লাখ, 8 লাখ, 9 লাখ। কেতা আসতে আছে, মানে তারা দিকে দিকে চলে গেতে আছে, মানে এখন আমাদের মানে দামে আর হয় নাই, মানে বিক্রি হয়েছে। আমরা গরু নিয়ে আসি 33টা। গরুটির জাত হলো বলদো, হলো বাহামা, ফিজিয়াম গরু আছে, দেশি গরু আছে, মুন্নি গরু আছে। এদিকে হাটে ক্রেতার উপস্থিতি খুব একটা নেই, তবে উৎসুক দর্শকেরা ঘোরাফেরা করছেন। আজকে খুবই ভালো দামি, কিন্তু বৃষ্টির ভিতরে মনে হইতেছে কি গরুর দামটা কমই যায়। গন্ডগোল নাই, কোনো চাঁদাবাজি বা ছিনতাই, চুরি এগুলো কিছু নেই। দেখা গেছে যেটা 1 লাখের গরু সেটা 10,000 বেশি যাচ্ছে, 12,000, 15,000 বেশি যাচ্ছে আর কি। তবে গাবতলী গরুর হাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হাটে আসা মানুষজন। নজরুল ইসলাম, 71, ঢাকা।